মানহানির ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি। গুমের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি, আয়নাঘর থেকে মুক্তি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা আজমির। ফেনীতে বন্যার কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অসংখ্য পরিবার, কুমিল্লায় রাস্তাঘাটে ব্যাপক ক্ষতি। আশুলিয়ায় লাশের স্তূপ ও পোড়ানোর ঘটনায় এডিশনাল এসপি কাফি গ্রেফতার, শাস্তির দাবি নিহতদের পরিবারে। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মানহানির অভিযোগে দায়ের করা ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সিএমএম আদালতে পৃথক দুটি আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুল জন্মদিন পালন সহ মানহানির ৫ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক ৫ মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেন। বিএনপির আইনজীবীদের অভিযোগ, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আজ এসব মামলার শুনানি ছিল, কিন্তু মামলার বাদীরা আদালতে হাজির না হওয়ায় বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মামলা থেকে তাকে খালাসের আবেদন করেন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের ৫টি মামলায় তাকে খালাস দিয়েছেন। আয়নাঘরে টানা ৮ বছর পৃথিবীর আলো দেখতে পারেননি জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে, বাধ্যতামূলক অবসরে পাঠানো ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি। প্রতি রাতেই ক্রস ফায়ারের ভয় পেতেন তিনি। মৃত্যুর প্রহর গুনতে থাকা আজমির সঙ্গে করা হয়েছে ভয়াবহ দুর্ব্যবহারও। আয়নাঘর থেকে মুক্তির পর জাতীয় প্রেসক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লোমহর্ষক নিপীড়নের এমন বর্ণনা তুলে ধরেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি ২০১৬ সালে গুমের শিকার হয়ে দীর্ঘ ৮ বছর আয়নাঘরে ছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার ২৫ দিন পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে গুম ও আয়নাঘরের ভয়ঙ্কর দিনগুলোর বর্ণনা দেন তিনি। আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো, না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত, টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত, বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। আয়নাঘরের অমানবিক নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চৌকসেই কর্মকর্তা। 22শে আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আপনারা ক্ষমা করবেন, আমার মার নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা আমার জন্য এই পুরো 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে দেয়নি, আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না, আমি মায়ের অন্ধর লাঠি ছিলাম। প্রতি রাতে ক্রস ফায়ারের আতঙ্কে থাকতেন জানিয়ে আজমি বলেন, পরিবারের সদস্যদের ওপরও অমানবিক নির্যাতন করা হয়েছে। যাকে আমার অফিসার বলে মনে হয়েছে, সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, আমাকে তুই করে কথা বলেছে, আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। আমি তার কাছে জানতে চেয়েছি, আপনারা কারা, আপনাদের পরিচয় কি, আপনাদের পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেয়নি। গুম খুনের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হয় সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান ব্রিগেডিয়ার আজমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অসংখ্য পরিবার, মানবেতর জীবনযাপন করছে অসহায় পরিবারগুলো।
বন্যায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরে বাড়িঘর, ফসলি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। বন্যায় এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমদ শরীফের ডেস্ক রিপোর্ট। ফেনীর সদর উপজেলার হাসিনা আক্তার গত ২১ আগস্ট বন্যার পর জীবন বাঁচাতে বসতবাড়ি ছেড়ে স্বামী সন্তান নিয়ে অন্যের দোতলা বাড়িতে আশ্রয় নেন। পরদিন তার এলাকায় গিয়ে দেখেন তার ভিটেবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। দিনমজুর স্বামী অটোরিকশা চালিয়ে ৫ ছেলে মেয়ে নিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ করতেন। ভয়াবহ বন্যায় পরিবারের শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে দিশেহারা এই দিনমজুর। ছেলে দুগা এগুলো কই যাম, স্বামী আছে, জিয়া একটা আছে, এগুলা লই আর তো কোনো থান নাই, কোনো যাইবে। ওই ঘর বাড়ি নাই, গদ্দা নাই, পাশের ঘরে আরেক ঘরেতে আছি, এখানে কয়দিন থাকতে পারবো। একই চিত্র পাশের গ্রামের খোদেজা বেগমের। পানিতে ভেসে গেছে তার বসতঘর ও জিনিসপত্র। এমন অসংখ্য ভুক্তভোগী সহায় সম্বল হারিয়ে এখন মানবতর জীবনযাপন করছেন। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে। ২০ বছর দাঁড়া দেয়, সব নিচে কই, হাঁস বরফ সব নিচে কই, আমাদের ক্ষতি হয়েছে মানে আর বলার মতো না। এমন ক্ষতি হয়েছে যে এক কাপড় নিয়ে বাইরে হয়েছে। বন্যায় কুমিল্লায় অন্তত ১ লাখ বাড়িঘর আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কুমিল্লা সড়ক ও জনপদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, এবারের বন্যায় কুমিল্লায় ১,০০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ২৫টি ব্রিজ কালভার্টের ক্ষতি হয়। এই রাস্তাঘাট খুব দুর্যোগভাবে আছে, রাস্তাঘাট ভেঙে একবার চুরমার হয়ে গেছে, আমরা যাইতে পারি না কোনো জায়গায়। ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে তার ক্ষতির চিহ্ন। অনেকের বসতঘর ভেঙে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁইও মিলছে না। রাস্তাঘাটের পাশাপাশি জেলার ৮,০০০ হেক্টর জমির ধান ও ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে কয়েকশো পুকুরের প্রায় ১৮ কোটি টাকার মাছ। আমরা কিছু লয়ে বাড়তে পারছি না, সব কিছু ঘরের ভিতরে আছে। নিজের ধানটা লয়ে খালি বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িছি। ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পরে আমরা পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে করা যায় সরকারের নির্দেশনা অনুযায়ী সেই ব্যবস্থা আমরা পুনর্বাসনের দিকে যাব। চাঁদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে আবারও বৃষ্টিতে দুশ্চিন্তায় ফেলেছে বন্যা কবলিত এলাকার মানুষদের। এরই মাঝে দুর্গতরা আশ্রয়কেন্দ্র থেকে তাদের ঘরবাড়িতে ফিরছেন। তবে এর মধ্যে অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বানভাসী মানুষের রাত কাটে ভয় আর আতঙ্ক নিয়ে। এক একটি বাড়ি যেন পানির তলে ডোবা দ্বীপ। সাপ আর মানুষের একসাথে বসবাস। নোয়াখালী, লক্ষ্মীপুরের পানিবন্দী গ্রামগুলোতে বিদ্যুৎ না থাকা, ঘুটঘুটে অন্ধকারে তাই পালা করে ঘুমান বন্যার্তদের কেউ কেউ। বানভাসীদের রাতের চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন রনি রায়হান। দিনের আলো নিভে গেলে আশঙ্কার ঘুটঘুটে অন্ধকার নিয়ে নামে রাত। রাত যত গভীর হয়, পানিবন্দী বানভাসী মানুষের ঘুমহীন জেগে থাকার দৈর্ঘ্য বাড়ে। হোসনে আরার ঘর ডুবেছে তিলে তিলে গড়ে তোলা আসবাবপত্র, বিছানা, বালিশ, মাটির চুলো। গেল ৫ দিন ধরে ঘুমোতে যান পাশের পাকা বাড়িতে। রাতের আঁধারেও দেখে আসেন ডুবে যাওয়া ঘরখানি। আমারও এই ঘর আছে, আমার এই ঘরও থাকে, আরো যেটা তো ঘর অন্য ঘরও থাকি। হেমিয়ে দিন একবার যাই আর যাই না, রাইতে থাই দিনও থাই। বাড়ির সদর দরজা কিংবা উঠানে থই থই পানিতে সাপের ভয় বাড়ে রাত যত গভীর হয়। টর্চ লাইট জ্বালিয়ে সাপ মারার চেষ্টা, কখনো কখনো মিলে যায় মাছ। দিনে যাতাই হোক না কেন, রাত যখন নেমে আসে তখন এক ঘর থেকে আরেক ঘরে যেতে এরকম পানি ভেঙে যেতে হচ্ছে। আমাদের বাড়িতে প্রচুর পানি, আমরা ঘর দুয়ারে সব পানি লেগে থাকতে পারি না। রাত্রেও সাপ টাপের ভয়ও আছে, এই জন্য আমরা খুব কষ্টে আছি। সর্বকিছুতে রোডে গাড়ি আইতে যেতে আমাদের কষ্ট হয়। বিদ্যুৎ না থাকায় দুর্গম বন্যা দুর্গত অঞ্চলে আধার নামলে গেরস্ত বাড়িগুলো হয়ে ওঠে পানিবন্দী নির্জন দ্বীপ। শুনশান, পুরো রাত কাটে নির্ঘুম। রাত্রেবেলা অন্য জায়গায় থাকতেছি, মানে সাপের ভয়ে মানে বাইরে চলে যেতে হয়। ভাঙা ঘর মেরামতে বাড়ি ফিরতে সহযোগিতা চান তারা। অপেক্ষা করেন আধার কেটে একটা ভোরের আলোর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চাটখিল, নোয়াখালী।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে কিশোরীকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ হয়েছে আরও 2 জন। নিহত স্বর্ণা জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সে 8ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। স্বর্ণার বাবা জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। গত রাতে সীমান্তের কাঁটাতারে বেড়ার কাছে পৌঁছলে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। লাশ নিয়ে গেছে বিএসএফ। স্বর্ণার মা বেঁচে গেলেও আহত হয়েছে আরও 2 জন। এ ঘটনায় সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠক চলছে। কয়েকটি কারখানা ছাড়া স্বাভাবিক উৎপাদনে ফিরেছে আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের সতর্ক টহল দেখা গেছে। বেশ কয়েকদিন ধরে বেতন বৈষম্য সহ বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে ক্রমে অস্থিতিশীল হয়ে উঠেছিল কারখানার পরিবেশ। এমন প্রেক্ষাপটে অভিযান শুরুর কথা জানানো হয়। এদিকে জামগড়া এলাকায় বেতন বৈষম্যের প্রতিবাদে সকাল থেকেই কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের মুখে কাজ বন্ধ রয়েছে আশুলিয়া নাসা সুপার নামের তৈরি পোশাক কারখানায়। এদিকে গাজীপুরে কয়েকটি শিল্প কারখানা ছাড়া বেশিরভাগ কারখানা স্বাভাবিক উৎপাদনে ফিরেছে। সাফল্যের ধারাবাহিকতায় দেশের একমাত্র কমেডি রিয়ালিটি শো মার্সেল হাসর এবার সিজন 7 শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মার্সেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। নূর হোসেনের রিপোর্ট। দেশের বিনোদন জগতে এরই মধ্যে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসো। এবার শোটির সিজন 7 শুরু হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন কর্পোরেট অফিসে এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে এনটিভি ও মার্সেল। নতুন শো এর লোগো উন্মোচন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এনটিভির হেড অফ প্রোগ্রাম আলফ্রেড খোকন, হেড অফ মার্কেটিং অঞ্জন কুণ্ডু সহ 2 পক্ষের কর্মকর্তারা বলেন, মার্সেল হাসোর মধ্য দিয়ে মেধাবী শিল্পীদের খুঁজে বের করা হয়। এবারের সিজনটি আগের থেকেও আকর্ষণীয় হবে বলেও প্রত্যাশা তাদের। মার্সেলের যে হাসো প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আসলে আমরা বিগত 6টি বছর করেছি। সুন্দর হয়েছে এবং প্রতিটা প্রোগ্রামই ভালো হয়েছে। যারা বিচারক ছিলেন, আসলে হাসো এটা একটা আসলেই হাসতে হাসতে আমি প্রতিদিন এই অনুষ্ঠানটা কমপক্ষে আমি দেখতাম আর কি। খেলা বাদ দিয়ে, আমি সাধারণত খেলাপ্রিয় মানুষ, কিন্তু আমার খেলা বাদ দিয়েই আমি এই আমাদের অনুষ্ঠানটা দেখতাম। শুধু আমাদের মনে করে না, কিন্তু অনুষ্ঠানটা আসলে উপভোগ্য। আমরা চেষ্টা করে যাব আমাদের এবার টিম আরও স্ট্রং, হ্যাঁ, এবং আরও শক্তিশালী হয়েছে। আমাদের সব কিছুর মধ্যেই আরও একটা উত্তেজনাও আছে, হ্যাঁ, একটা নতুন বাংলাদেশের একটা ফিল আছে। সো ওইটা নিশ্চয়ই হাসোতেও আমরা দেখতে পাবো। লাইফে সুস্থ থাকতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন আমি ফিল করি, সেটি হচ্ছে নিজের মধ্যে উৎসাহ, নিজের কাজের স্পিরিট বাড়ানো। সেটার ক্ষেত্রে হাসির কোনো বিকল্প নেই। এবং সত্যি যে 1.5 মাস 2 মাস এই অনুষ্ঠানটি হয়, নিজের কাছে এত ভাল লাগে, নিজের জীবনকে এত সুন্দর মনে হয়, এত উৎসাহ পায় কাজে, তা ভাষায় প্রকাশ করার বাইরে। এই সিজনে 8 বিভাগ থেকে 40 জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যাদের 6 জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়ায় ভূমিদস্যু চাঁদাবাজি আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মঞ্জুরের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার বরঙ্গা শনি গ্রামে মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী জানায়, আবুল কাশেম মঞ্জু ও তার ছেলে আওয়ামী লীগের ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব কর্মকাণ্ডে গ্রামের শিক্ষিত ও যুব সমাজ ধ্বংসের পথে। তাই অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। নোয়াখালী সেনবাগ, সোনাইমুড়ি এবং পৌরসভায় প্রায় 400টি আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সাম্প্রতিক 5 নং অর্জুনতলা ও 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রায় 4000 পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। এদিকে খাগড়াছড়িতে ইউকেএআইডি ও মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ডসের অর্থায়নে দুপুরে কমলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার। মানহানির 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি। গুমের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি, আয়নাঘর থেকে মুক্তি পাওয়া সাবেক সেনা কর্মকর্তা আজমি। ফেনীতে বন্যার কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অসংখ্য পরিবার, কুমিল্লার রাস্তায় ব্যাপক ক্ষতি। আশুলিয়া লাশের স্তূপ ও পোড়ানোর ঘটনায় এডিশনাল এসপি কাফি গ্রেফতার, শাস্তির দাবি নিহতদের পরিবারের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।